এই ছবিটাতে তোমরা কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে কিডনি, আর এই ছবিটাতে এটা হচ্ছে নেফ্রন। তাহলে এই নেফ্রনটা কোথায় থাকে? এই নেফ্রনটা থাকে হচ্ছে কিডনিতে। একটা কিডনিতে 1 মিলিয়নেরও বেশি নেফ্রন থাকে। আর এই ছবিটা, এটাও কি? এটা গ্লোমেরুলার। এই গ্লোমেরুলাসটা কোথায় থাকে? এই গ্লোমেরুলাসটা থাকে নেফ্রনে। তার মানে এই গ্লোমেরুলাস থাকে নেফ্রনে এবং নেফ্রন থাকে কিডনিতে। তো তার মানে আমাদের যদি নেফ্রনে কোনো প্রবলেম হয়, তার মানে আমরা ভাববো কিডনিরই প্রবলেম আছে। আমাদের যদি গ্লোমেরুলাসে কোনো প্রবলেম হয়, তাহলে আমরা ধরবো যে কিডনিরই প্রবলেম, আমরা ধরে নিতে পারি। এবার কি হচ্ছে, এই যে গ্লোমেরুলাস এর কাজ কি? এর কাজ হচ্ছে যে আমাদের ব্লাডে যে সমস্ত টক্সিক সাবস্ট্যান্স আছে, সেই সাবস্ট্যান্সকে, অর্থাৎ আমাদের ব্লাডকে পিউরিফাই করে সেখান থেকে টক্সিক সাবস্ট্যান্সগুলোকে বাইরে বের করে ইউরেটারের মাধ্যমে আমাদের ব্লাডারে আসে এবং আমরা সেটা বাইরে বের করে দিই ইউরেথ্রার থ্রু। তো এটাই হচ্ছে এর ফাংশন, যে আমাদের ব্লাডটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। কিন্তু কি হবে যদি আমাদের এই আমাদের এই গ্লোমেরুলাসে যদি কোনো প্রবলেম দেখা যায়? প্রবলেম বলতে এর ফাংশান খারাপ হয়ে গেল, গ্লোমেরুলাসে কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করলো, বা আমাদের ইমিউনো সিস্টেম কম থাকার জন্য গ্লোমেরুলাস কাজ করতে পারছে না, তখন আমাদের কি হতে পারে, কেন হয়, এটার ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব, সেই সব জিনিস কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক বারবার পরীক্ষাতে আমাদের এসে থাকে। 15 মার্কের সেটে আসতে পারে, 5 মার্কে আসতে পারে, 7 মার্কে আসতে পারে। আমাদের কিন্তু এটা বারবার পরীক্ষায় আসে, গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস আলোচনা করার আগে দর্শকদেরকে বলবো যে আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে। সেই টেলিগ্রাম লিঙ্কে যদি জয়েন হয়ে যাও, তাহলে সেখানে অনেক রকম নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে, আর অনেক আপডেট সেখানে আমরা দিয়ে থাকি। তো অবশ্যই নিচে গিয়ে লিঙ্কে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। গ্লোমেরুলোনেফ্রাইটিস কী? গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে আমাদের একটা কিডনি ডিজিজ বা কিডনি প্রবলেম, যখন আমাদের নেফ্রনে থাকা গ্লোমেরুলারে ইনফ্লামেশন দেখা দেয়। কী কী কারণে? সেটা অটো ইমিউনির কারণে হতে পারে, বা ইমিউনো ডিপ্রেজেন্টের কারণে হতে পারে, অথবা কোনো স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, ভাইরাসের কারণে হতে পারে। যদি কখনো হয়, এখানে ইনফ্লামেশন হয় এবং আমাদের কিডনি ফাংশন ডিসব্যালেন্স হয়ে যায়, তখন সেটাকে আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে থাকি। এবার গ্লোমেরুলোনেফ্রাইটিস বলার আরেকটা কারণ হচ্ছে যে যেহেতু আমাদের নেফ্রনে গ্লোমেরুলারটা থাকে, তাই গ্লোমেরুলোনেফ্রাইটিস বলা হয়ে থাকে। এবার কি হচ্ছে, এর দুটো টাইপ রয়েছে। একটা হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, আর একটা হচ্ছে ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস যেটা সাডেনলি হয়, 5 থেকে 21 দিনের মতো হয়, স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়া থাকে, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, ঠিক হয়ে যায়। ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিসটা কি? যখন গ্র্যাজুয়ালি এটা ওভার সিভারাল ইয়ার ডেভেলপস গ্র্যাজুয়ালি ওভার সিভারাল ইয়ার, এই যে বহু দিন ধরে হয়ে থাকে, বহুত বছর ধরে হয়ে থাকে এবং বারবার হয়ে থাকে, তখন সেটা ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিসে আমরা সেটাকে বলে থাকি। তাহলে ক্রনিক আর অ্যাকিউটের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার কি হচ্ছে, এটা কেন হয়, কজেস কী কী? কজেস হচ্ছে ইমিউনো সিস্টেম ডিসঅর্ডার, যেমন লিউপাস, রিউমেটয়েড আর্থ্রাইটিস। তারপরে ইনফেকশন, সেটা ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে, প্যারাসাইটস ইনফেকশনও হতে পারে, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়াও হতে পারে। ভ্যাসকুলাইটিস মানে আমাদের ভেসেলস, ব্লাড ভেসেলসে ইনফ্লামেশন যদি হয়ে যায়, যেটা আমাদের গ্লোমেরুলারকে ড্যামেজ করে। জেনেটিক ডিসঅর্ডার হতে পারে। টক্সিক মেডিকেশন মানে আমাদের অনেক মেডিকেশন আছে যেগুলো আমাদের কিডনিতে কিন্তু এফেক্ট ফেলে। যেমন আমরা জানি যে অতিরিক্ত পরিমাণে ব্যথার ওষুধ খেলে, বা যেমন আইবুপ্রোফেন খেলে আমাদের সাইড এফেক্ট হিসেবে কিন্তু আমাদের কিডনিতে প্রবলেম দেখায়। তো সেটা কিন্তু আমাদের গ্লোমেরুলাসে এফেক্ট ফেলতে পারে। কজেস আমরা দেখে নিলাম, এবার আমরা সাইন সিমটম দেখব যে হেমাচুরিয়া এখানে লক্ষ্য করা যাবে। হেমাচুরিয়া বলতে ব্লাড ইন ইউরিন থেকে ইউরিনেশনের সময় ব্লিডিং হবে। তারপরে প্রোটিন ইউরিয়া, মানে ইউরিনে এক্সেসিভ প্রোটিন থাকবে, কারণ আমার গ্লোমেরুলার তো ব্লাড পিউরিফাই করতে পারছে না, আমার ব্লাডে থাকা প্রোটিন পিউরিফাই হয়ে অ্যাবজর্ব হওয়ার বদলে ইউরেটারের থ্রু বাইরে বেরিয়ে আসছে, ইউরিনের থ্রু। তারপরে এডেমা হচ্ছে, সোয়েলিং ইন ফেস, হ্যান্ড অ্যান্ড ফিট। হাইপার টেনশন হচ্ছে, ব্লাড প্রেশার যেটা বেড়ে যাচ্ছে। আর ফ্যাটিক তো হবে, ফিলিং উইক অ্যান্ড টায়ার্ড হবে। আরও অনেক সিমটম দেখা দিতে পারে, যেমন ফিভার হতে পারে, যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন।
পেন ইন ইউরিনেশন হতে পারে, নজিয়া ভমিটিং হতে পারে, ঠিক আছে, তারপরে লোয়ার অ্যাবডোমিনাল পেন হতে পারে, এই সমস্ত জিনিস কিন্তু হতে পারে। এবার আমরা কি করে বুঝবো, ডায়াগনোসিস কীভাবে করবো? ইউরিন অ্যানালাইসিস, মানে আমাদের ইউরিন টেস্ট করতে হবে, ব্লাড টেস্ট করতে হবে, কিডনি বায়োপসি আমরা করে বুঝতে পারবো, সিটি স্ক্যান, এমআরআই করতে পারি, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের প্রবলেমটা কী হয়েছে। এটার ম্যানেজমেন্ট আমরা কী কী করবো? সাধারণ যেটা জেনারেল ম্যানেজমেন্ট আমরা করে থাকি, রেস্ট, অ্যাডিকুয়েট রেস্ট আমরা দিই, ফ্লুইড ম্যানেজমেন্ট ঠিকঠাক করে দিয়ে থাকি, ডায়েটারি ম্যানেজমেন্ট দিই। কিন্তু মেডিকেশন ম্যানেজমেন্টে আমরা মেনলি ইমিউনো সুপ্রেসিভ ড্রাগ কিন্তু আমাদেরকে দিতে হবে, কারণ ইমিউনো ডিপ্রেসিভের কারণেই কিন্তু এটা হয়ে থাকতে পারে। তাই ইমিউনো সুপ্রেসিভ ড্রাগ আমরা দেবো, যেমন কর্টিকোস্টেরয়েড, প্রেডনিসোলোন যেটাকে বলা হয়ে থাকে। তারপরে আমরা দিব কি, ডায়োরেটিক দিব, কারণ আমাদের এডিমা হচ্ছে, ফ্লুইড হাইপার টেনশন হচ্ছে, তো হাইপার টেনশন, এডিমা এগুলোকে ম্যানেজ করার জন্য, ও ফ্লুইড ওভারলোড অফ ফ্লুইড ম্যানেজ করার জন্য আমরা ডায়োরেটিক দিব। তারপরে এসিই ইনহিবিটর আমরা ইউজ করব প্রোটিন ইউরিয়া এবং হাইপার টেনশনের জন্য। তারপরে এআরবিএস অর্থাৎ অ্যাগিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এআরবিএস, কেন? এটা প্রোটিন ইউরিয়া এবং হাইপার টেনশন ম্যানেজ করার জন্য কিন্তু আমরা এটাও দিয়ে থাকি। এবার আসবো সার্জিক্যাল ম্যানেজমেন্টে, যে সার্জিক্যাল ম্যানেজমেন্ট আমরা কী করবো? সার্জিক্যাল ম্যানেজমেন্ট আমরা কিডনি ট্রান্সপ্লান্টেশন করবো, মানে কোনো ডোনার যদি কিডনি দিতে চাই, তাহলে আমার এফেক্টেড কিডনিটাকে চেঞ্জ করে সেই ডোনারের কিডনিটা আমরা লাগিয়ে নেবো। নেফ্রেক্টমি আমরা করতে পারি, যেমন আমার ড্যামেজ কিডনি যেটা থাকবে সেটাকে আমি বের করে দিতে পারি। তারপরে ইউরেটার রিমপ্ল্যান্টেশন, যেমন রিপেয়ারিং অফ ব্লকেজ, যদি আমাদের ইউরেটারে কোনো ব্লকেজ থাকে সেটাকে আমরা রিপেয়ার করে নিতে পারি। সমস্ত ম্যানেজমেন্ট কিন্তু আমরা সার্জিক্যালের ক্ষেত্রে ইউজ করে থাকতে পারি। তারপরে নার্সিং ম্যানেজমেন্ট খুবই সহজ ব্যাপার। এখানে আমরা সাধারণত কী করবো, এখানে জেনারেল কন্ডিশন অ্যাসেস করবো, পেশেন্টের জেনারেল কন্ডিশন অ্যাসেস করবো, ভাইটাল সায়েন্স চেক করবো, তারপরে সাইন সিমটমসগুলো দেখবো, যেটা আমরা ভাইটাল সায়েন্সের মাধ্যমে পেয়ে যাবো সাধারণত। তারপরে কি, অ্যাডমিনিস্টার মেডিকেশন অ্যাজ পার ডক্টর অর্ডারে আমরা মেডিকেশনগুলো দেবো, ফ্লুইড ম্যানেজমেন্ট করব, তারপরে কি করব, ইনপুট অ্যান্ড আউটপুট মনিটর করব, ডকুমেন্টেশন করব। তারপরে আর কি করব, আর আমরা কোনো কমপ্লিকেশন দেখা হচ্ছে কি না সেগুলো আমরা চেক করব, পেন লেভেল চেক করব, কারণ ইউরিনেশনে পেন হতে পারে, পেন লেভেল চেক করব। তারপরে কতটা আউটকাম হচ্ছে পেশেন্টের সেগুলো আমরা হিস্ট্রি কালেক্ট করে সেগুলো আমরা ডকুমেন্টেশন করব। পেশেন্টকে আমরা সাইকোলজিক্যাল সাপোর্ট দেবো, ফ্যামিলি মেম্বারকেও আমরা সাইকোলজিক্যাল সাপোর্ট দেবো। এই সমস্ত জিনিসই সাধারণত মেনলি আমরা নার্সিং ম্যানেজমেন্টে করে থাকি। আজকের ভিডিও এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরের ভিডিওগুলো তোমরা কিন্তু চট করে পেয়ে যাবে। ধন্যবাদ।